প্রথম থেকে শুরু করুন। আপনার কাজ হলো আপনি এখন যেখানে আছেন আর আপনার লক্ষ্যের মধ্যে যে ফাঁক রয়েছে তাকে ভরে দেওয়া। আর্ল নাইটেঙ্গেল। ধরুন যে আপনি একটা বড় যাত্রা বা ভ্রমণ করতে চলেছেন। আপনার প্রথম পদক্ষেপ হবে গন্তব্য ঠিক করা আর গন্তব্যে পৌঁছানোর সবথেকে ভালো উপায় বা রাস্তা বের করা। প্রতিদিন যাত্রা শুরু করার আগে আপনি মানচিত্র দেখে ঠিক করে নেন যে আপনি এখন কোথায় আছেন আর আগামী কয়েক ঘন্টায় কোথায় পৌঁছতে চান। জীবনও অনেকটা এরকম। এবার আপনি আপনার আদর্শ, উদ্দেশ্য, ইচ্ছে, আকাঙ্ক্ষা আর লক্ষ্য স্থির করে নেন। আপনার পরবর্তী পদক্ষেপ হলো কোথা থেকে শুরু করবেন ঠিক করে নেন। আজ আপনি ঠিক কোথায় আছেন আর কেমন আছেন আপনার জীবনের এই সব ক্ষেত্রে, যেগুলো আপনার লক্ষ্য পূরণের জরুরি। বাস্তব নীতি অভ্যাস করুন। জ্যাক ওয়েলচ, যিনি অনেক বছর জেনারেল ইলেকট্রিকেসে সিইও পদে ছিলেন, একবার বলেছিলেন, নেতৃত্বের সবচেয়ে বড় গুণ হচ্ছে বাস্তব নীতি। ওর মতে বাস্তব নীতি মানে হলো জগৎটা যেমনভাবে আছে সেরকমই দেখা, নিজের ইচ্ছে অনুযায়ী দেখা নয়। কোনো লক্ষ্য বা উদ্দেশ্য পূরণের যে কোনো মিটিংই উনি শুরু করতেন একটাই প্রশ্ন দিয়ে, বাস্তবটা কি? পিটার ডাকারের মতে এই গুণ আসলে এক ধরনের বুদ্ধিগত সততা, যার দ্বারা পরিস্থিতি ঠিক যেই রকম আছে সেরকম ভাবেই তাকে গ্রহণ করা হয়। তারপরে কোনো মুশকিল এলে তার সমাধানের চেষ্টা করা হয় কিংবা সিদ্ধান্ত নেওয়া হয়। আব্রাহাম মাসলো একবার লিখেছিলেন যে একজন আত্মনির্ভরশীল মানুষের প্রথম গুণ হচ্ছে নিজের সঙ্গে সম্পূর্ণভাবে সৎ থাকতে পারা। আপনার সম্পর্কেও একই কথা খাটে। আপনি যদি সব দিক দিয়ে সেরা হতে চান আর নিজের সত্যিকারের ক্ষমতার প্রতিফলন ঘটাতে চান, তাহলে নিজের সঙ্গে নিষ্ঠুরের মতো সৎ হতে হবে। বিশেষত কোথা থেকে শুরু করবেন তা নিয়ে আপনার উচিত এক জায়গায় বসে নিজেকে বিশ্লেষণ আর মূল্যায়ন করা যে আজ আপনি প্রতিটা ক্ষেত্রে কোথায় দাঁড়িয়ে আছেন। যেখানে আছেন সেখান থেকে শুরু করুন। ধরুন আপনি ওজন কমাতে চান, তাহলে প্রথমেই আপনাকে যা করতে হবে তা হলো আপনার এখন কত ওজন আছে সেটা নির্ধারণ করা। এরপর থেকে আপনার ওজনই হলো আপনার মানদণ্ড যে আপনি উন্নতি করছেন না অবনতি। আপনি যদি ব্যায়াম করা শুরু করতে চান, তাহলে আপনার প্রথম পদক্ষেপ হলো ঠিক করা যে এখন আপনি দিনে কতটা ব্যায়াম করেন, প্রতিদিন আর প্রতি সপ্তাহে আপনি ক মিনিট করে ব্যায়াম করেন আর কতটা প্রগাঢ়ভাবে, কি কি ধরনের ব্যায়াম আপনি করছেন। আপনার উত্তর যাই হোক না কেন, জরুরি হলো যে প্রতিটা ক্ষেত্রে আপনার উচিত নিজের সঙ্গে যতটা সম্ভব ততটা সৎ আর নির্ভুল থাকা। আপনার ঘন্টার হার ঠিক করুন। আপনি যদি উপার্জন বাড়াতে চান, তাহলে প্রথম পদক্ষেপ হলো নিজের বর্তমান উপার্জন কত ঠিক করার। গত বছর আর তার আগের বছর আপনার উপার্জন কত ছিল, এ বছর আপনি কত উপার্জন করবেন, বর্তমানে প্রতি মাসে আপনি কত উপার্জন করছেন। এসব সব থেকে ভালো মাপকাঠি হলো আপনার এখন প্রতি ঘন্টায় কত উপার্জন। আপনার ঘন্টার উপার্জনের হার আপনি পেয়ে যাবেন যদি আপনি আপনার বার্ষিক আয়কে 2080 দিয়ে ভাগ করেন। 2080 হলো প্রতি বছর আন্দাজ যে কটা ঘন্টার সঙ্গে আপনি উপার্জন করেন। তার থেকে ভালো হয় যদি আপনি আপনার মাসিক আয়কে 173 দিয়ে ভাগ করেন। মানে প্রতি মাসে আপনি গড়ে 173 ঘন্টা কাজ করেন ধরে নেওয়া হচ্ছে। আপনার কোচিং এর অনেক ছাত্রেরা এই উপায় নিজেদের ঘন্টার গড় উপার্জন বের করেন। তারপরে ঠিক তার আগের সপ্তাহে ঘন্টার গড় আয়ের সঙ্গে তুলনা করেন। এরপর তারা চেষ্টা করেন প্রতি ঘন্টায় আয় বাড়ানোর, যাতে তাদের সামগ্রিক আয় বাড়ে। আপনারও এই একই উপায় অবলম্বন করা উচিত। যত অনুপুঙ্খ সূচি ততই ভালো ফল। আপনার গণনা যত গভীরে যাবে, বিশেষত আপনার উপার্জন কিংবা অন্য কোনো ক্ষেত্রে, ততই আপনার উন্নতি দ্রুততর হবে। উদাহরণ হিসাবে বলা যেতে পারে, অনেকেই নিজের উপার্জন মাসিক কিংবা বার্ষিক হারে দেখলেন বা গণনা করেন। এই হারে দেখলে গণনা করা বা বিশ্লেষণ করা মুশকিল, উপার্জন বৃদ্ধি করাও মুশকিল। অপরদিকে যারা বেশি সফল কিংবা যারা উর্বর ফলপ্রসূ, তারা ঘন্টার হারে হিসেব করেন, যেটা উন্নত করা বেশি সহজ আর অনেক গভীরভাবে বিশ্লেষণ করা যায়। যেহেতু আপনার নিজস্ব ব্যক্তিগত কোম্পানির, আপনি নিজেই সর্বে সর্বা, আপনার নিজেকেই নিজের বেতনভুক্ত ভাবা উচিত। ধরে নিন আপনি নিজেই নিজেকে ঘন্টার হারে টাকা দিচ্ছেন। অন্যদের থেকে আপনি যা যা দাবি করতেন উপার্জন বাড়ানোর জন্য, নিজের ক্ষেত্রে সেই একই দাবি করুন। যে কাজে আপনি আপনার কাঙ্ক্ষিত হারে উপার্জন করতে পারবেন না, সেই কাজ করতে
অস্বীকার করুন। আপনার বর্তমান নেট মূল্যায়ন যদি সুদূর প্রসারী আর্থিক লক্ষ্য থাকে, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ হলো আপনার বর্তমান আর্থিক মূল্যায়ন কত সেটা নির্ণয় করা। যদি আগামী কয়েক বছরে আপনি নিজেকে লাখপতি হিসাবে দেখতে চান, তাহলে এখন আপনার হাতে কত টাকা জমা আছে সেটা নির্ধারণ করুন। অনেকেই এই হিসেবটা নিয়ে বিভ্রান্ত কিংবা অসৎ। আপনার যা যা সম্পদ আছে সেগুলো বিক্রি করার পর আপনার যা যা ধার দেনা আছে সেগুলো শোধ করতে হবে। এরপর আপনার হাতে যে টাকাটা পড়ে থাকবে তাই হলো আপনার আসল আর্থিক মূল্যায়ন। অনেকেই নিজেদের ব্যক্তিগত সম্পদের উপর একটা অত্যন্ত উঁচু মান নির্ধারণ করেন। তারা ধরেই নেন যে তাদের জামা কাপড়, গাড়ি ঘোড়া, আসবাবপত্র আর বৈদ্যুতিক সামগ্রীর বোধহয় অনেক দাম। বস্তুত এইসব জিনিসই তাদের ক্রয় মূল্যের থেকে 10 থেকে 20% বেশি হয় না। সুদূর প্রসারী আর্থিক কর্মসূচি তৈরি করুন। নির্ভুল আর সঠিক আর্থিক কর্মসূচির জন্যে আপনার বর্তমান আর্থিক মূল্যায়ন নির্ধারণ করুন। তারপর সেই রাশিটা আপনার সুদূর প্রসারী আর্থিক কর্মসূচি থেকে বিয়োগ করুন। যে ফল আপনি পেলেন তাকে আপনার ওই আর্থিক কর্মসূচির জন্য আপনি যে কটা বছর ধার্য করেছেন তা দিয়ে ভাগ করুন। এই ফলে আপনি জানতে পারবেন আপনাকে প্রতি বছর কত জমাতে হবে, বাঁচাতে হবে আর কতটা বিনিয়োগ করতে হবে। আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্যে আপনার সামগ্রিক অবস্থা দেখার পর আপনার লক্ষ্য কি বাস্তবসম্মত বলে মনে হয়? মানে যে সময়টা আপনি ধার্য করেছেন আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্যে, তার মধ্যে বাস্তবিকভাবে আপনি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবেন তো? যদি উত্তর না হয় তাহলে পুনঃমূল্যায়ন করুন, সম্পূর্ণ সৎ হন নিজের প্রতি আর আপনার গণনা আর ভবিষ্যৎবাণী আবার করুন এই সততা বজায় রেখে। শূন্য থেকে ভাবা অভ্যাস করুন। আপনি যখন আপনার সুদূর প্রসারী আর্থিক কর্মসূচি ভাবা শুরু করবেন, একটা দারুণ উপায় যেটা আপনি অবলম্বন করতে পারেন সেটা হলো শূন্য থেকে ভাবা। শূন্য থেকে ভাবা মানে আপনি নিজেকে প্রশ্ন করবেন, এখন আমার যা জ্ঞানগম্যি আছে সেটা মাথায় রেখে আজ আমি কি এমন করছি যেটা আমার আবার প্রথম থেকে করতে হবে না যদি আমি সেটা আবার করার চেষ্টা করি। আপনি যেই হন না কেন বা আপনি যাই করেন না কেন, আপনার জীবনে এমন কয়েকটা কাজ আছে, যা এমন কয়েকটা সম্পর্ক আছে যেগুলো এখনকার পরিস্থিতি সম্বন্ধে আপনি আগে থেকে ওয়াকিবহাল থাকলে আপনি কখনোই জড়িত হতেন না। জীবনে এগিয়ে চলা অসম্ভব না হলেও মুশকিল যদি আপনি নিজের অতীতে নিজেকে আটকে রাখেন। অতীতের কোনো সিদ্ধান্তে যদি আপনি এখনো আফসোস করেন, আপনার জীবনে যদি এমন কিছু থাকে যাকে আপনি আর চান না, তা পারলে যাতে আপনি আর জড়িত হতেন না, তাহলে আপনার পরবর্তী প্রশ্ন হওয়া উচিত, কি করে আমি এর থেকে বের হব আর কত তাড়াতাড়ি বেরোতে পারবো। আপনার জীবনের প্রতিটা দিক মূল্যায়ন করুন। উপরোক্ত পদ্ধতিটা আপনার জীবনে যে কজন মানুষ আছেন তাদের সবার ওপর প্রয়োগ করুন। তা সে ব্যবসার সূত্রে পরিস্থিতি হোক বা ব্যক্তিগত সূত্রে। এখনকার নিরিখে যদি দেখেন এমন কোনো সম্পর্ক কি আছে যেটাতে আপনি যেতে চাইবেন না বা যেটা থেকে এখনই বেরিয়ে আসতে চাইছেন? ব্যবসা সূত্রে এমন কারুর সঙ্গে কি আলাপ হয়েছে যার সঙ্গে আপনি আর কোনো কাজ করতে চাইবেন না? এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নিজের প্রতি সম্পূর্ণ সততা বজায় রাখুন। আপনার সংসার জীবন আর পেশাদারী জীবন দুইয়েরই সার্বিক মূল্যায়ন করুন। এখনকার নিরিখে এমন কোনো কাজ আছে কি যেটা আপনি আর হয়তো করবেন না? ব্যবসা বা পরিবারের কোনো এমন ব্যাপার আছে কি যেটাতে আপনি আর জড়াতে চাইবেন না? এমন কোনো কাজ, উদ্বেগ, জিনিস, পরিষেবা কিংবা খরচ আছে কি যেটাতে আপনি আর কোনোভাবেই জড়াতে চাইবেন না, বা যদি আবার শুরু করতে পারতেন তাহলে সেগুলো এড়িয়ে চলতেন? পেশা আর পরিবারের পর নিজের বিনিয়োগের দিকে তাকান। এমন কি কোনো বিনিয়োগ আছে, টাকা পয়সা হোক, সময় হোক বা এমনকি অনুভূতি হোক, যেটা আজকের নিরিখে আপনি আর করতেন না? এর কোনোটার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে এবার প্রশ্ন হচ্ছে কি করে আপনি এর থেকে বেরোবেন আর কত তাড়াতাড়ি? প্রয়োজনীয় রদবদল করতে প্রস্তুত থাকুন। আমার একজন বেশ কাছের বন্ধু আছেন যিনি হাই স্কুল আর কলেজে গল্ফ খেলতেন। ব্যাচেলর জীবনে উনি সপ্তাহে একাধিক দিন গল্ফ খেলতেন। ওর পুরো জীবন গল্ফের উপর আবর্তিত ছিল। এমনকি শীতকালে গল্ফ খেলার জন্য উনি দক্ষিণে পাড়ি দিতেন, কারণ ওখানকার গল্ফ খেলার মাঠগুলো তখন বরফ জমতো না।
সময়ের সঙ্গে সঙ্গে উনি একটা ব্যবসা শুরু করলেন, বিয়ে করলেন আর সন্তানেরও পিতাও হলেন। তা সত্ত্বেও সপ্তাহে বেশ কয়েকবার গল্ফ খেলা অব্যাহত ছিল। ক্রমশ গল্ফের জন্য এত সময় খরচ করার জন্য ওর জীবনের প্রভাব ফেলতে লাগলো। ব্যবসা, বিবাহে আর ওর সঙ্গে ওর সন্তানদের সম্পর্কেও প্রভাব ফেলতে লাগলো। যখন চাপ অসহনীয় হয়ে উঠল, উনি বসে নিজের সব কাজকর্মই শূন্য থেকে শুরু করলেন। এখনকার নিরিখে উনি বুঝলেন, বা সত্যি কথা বলতে কি বুঝতে বাধ্য হলেন, গল্ফ খেলা অনেকটাই কমাতে হবে যদি উনি জীবনে অন্যান্য লক্ষ্য পূরণ করতে চান। যেসব লক্ষ্য ওর জীবনে আরো বেশি জরুরি, গল্ফের পেছনে সময় দেওয়া অনেকটাই কমিয়ে উনি নিজের জীবনে স্রেফ কয়েক সপ্তাহে সময় নিয়ে আসতে পারলেন। এই নীতি আপনার ক্ষেত্রেও কিভাবে খাটবে? কি এমন সময় সাপেক্ষ ব্যাপার আছে যেটা আপনার কমানো উচিত বা পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত? পরিস্থিতি বদলাতে থাকে, এরকম অনেক সিদ্ধান্তই আছে বা হবে যেগুলো সময়ের সঙ্গে সঙ্গে ভুল বলে প্রমাণিত হবে। যখন আপনি সিদ্ধান্তটা নেন, তখনকার পরিস্থিতির আঙ্গিকে হয়তো সিদ্ধান্তটা নির্ভুল বা সঠিক ছিল, কিন্তু এখন হয়তো পরিস্থিতি বদলে গেছে। অতএব আবার সেই সিদ্ধান্ত শূন্য থেকে শুরু করতে হবে। অনেক সময় লোকেরা প্রচুর সময় খরচ করেন একটা সম্পর্ক বা ব্যবসাকে দাঁড় করাতে, কিন্তু যদি তারা শূন্য থেকে শুরু করে দেখেন, তাহলে দেখবেন সঠিক উপায় হলো সেরকম সম্পর্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে আসা। এখানে শুধুমাত্র একটা প্রশ্নই প্রাসঙ্গিক: আপনার কি নিজের ভুল স্বীকার করে সেই সম্পর্ক বা ব্যবসা থেকে বেরিয়ে আসার সাহস আছে? আপনাকে কি আটকে রেখেছে? আপনাকে কি আটকে রেখেছে? আপনি যদি একটা নির্দিষ্ট পরিমাণ উপার্জন করতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমার উপার্জনের মধ্যে অতটা হয়নি কেন? কি জন্যে আপনি আটকে আছেন? মূল কারণটা কি যার জন্য আপনি আপনার কাঙ্ক্ষিত উপার্জন করতে পারছেন না? আবারও কিন্তু নিজের সঙ্গে সম্পূর্ণ সৎ থাকতে হবে। আপনার চারিপাশে দেখুন, আর যেসব লোকেরা আপনার কাঙ্ক্ষিত উপার্জন করছেন, তাদের চিহ্নিত করুন। তারা কি এমন করছেন যেটা আপনি করছেন না? ওদের কি এমন ক্ষমতা বা দক্ষতা আছে যেটা আপনার নেই? ওদের মতো উপার্জন করতে গেলে আপনাকে নতুন করে কি জ্ঞান বা দক্ষতা অর্জন করতে হবে? আপনি যদি এইসব ব্যাপারে নিশ্চিত না হন, তাহলে তাদের গিয়ে জিজ্ঞাসা করুন। এটা একটা বেশ জরুরি ব্যাপার। এখানে আন্দাজের উপর বা ভাগ্যের উপর নির্ভর করলে চলবে না। আপনার নিজস্ব ক্ষমতা আর দক্ষতা মাপুন। নিজের ক্ষমতার আর দক্ষতার একটা সালতামামি করুন। সর্বাগ্রে নিজের অনুসন্ধানের প্রধান ফলগুলো নিয়ে বসুন। এই কাজগুলো আপনাকে অত্যন্ত সুনিপুণভাবে করতেই হবে, যাতে আপনি আপনার কর্মস্থলে উন্নতি করতে পারেন। এই কাজগুলো কি কি? প্রতিটা কাজের ক্ষেত্রে ৫ থেকে ৭টার বেশি প্রধান ব্যাপার থাকে না। এগুলো অত্যন্ত জরুরি দিক সেই কাজের। এইগুলোর প্রতিটাতে আপনাকে সুদক্ষ আর সুনিপুণ হতে হবে, যাতে পুরো কাজটা আপনি ভালোভাবে করতে পারেন। কারণ এই কাজ করেই তো আপনার উপার্জন। যদি আপনি নিজের উপার্জন বাড়াতে চান, তাহলে প্রতিটা নির্ধারিত কাজে ভালো হতে হবে, যাতে আপনি নিজের দর বাড়াতে পারেন। এখানে একখানা জরুরি কথা বলে রাখি: আপনার দুর্বলতম দক্ষতা আপনার অন্যান্য দক্ষতার মানদণ্ড হবে এবং আপনার উপার্জনের মাত্রা ঠিক করবে। আপনি সব ব্যাপারেই মারাত্মক ভালো হতে পারেন, কেবলমাত্র একটা দক্ষতা ছাড়া, আর সেই অদক্ষতাই আপনাকে সব থেকে পিছিয়ে রাখবে। আপনি কোন ব্যাপারে বা কোন কাজে সব থেকে বেশি দক্ষ? আপনার পেশার আপনি আজ অবধি যা উন্নতি করছেন, তা কোনো দক্ষতা বা দক্ষতা সমূহ কাজে লাগিয়ে কি এমন আছে যা আপনি অন্য সকলের থেকে বেশি ভালো পারেন বা করেন? আপনার দুর্বলতম জায়গাগুলো আবিষ্কার করুন। উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পর এবার আয়নায় নিজের দিকে তাকান আর নিজেকে প্রশ্ন করুন, কোন ব্যাপারে আমি সব থেকে বেশি অদক্ষ? আমি কোন ব্যাপারে এতটাই দুর্বল যে এই দুর্বলতার জন্য আমার বাকি ক্ষমতা বা দক্ষতা ঢাকা পড়ে যায়? অন্যেরা আপনার থেকেও বেশি ভালো কি পারেন বা করেন? বিশেষত কি এমন বিশেষ ব্যাপারে আপনি অদক্ষ যার জন্য আপনার সাফল্য আসছে না? যে ব্যাপারে আপনার অদক্ষতা হোক না কেন, আপনার উচিত সম্পূর্ণ সততা দিয়ে সেটাকে চিহ্নিত করা, আর তারপরে সেই অদক্ষতাকে দূর করে তার জায়গায় দক্ষতা নিয়ে আসা। এইটা কিভাবে করবেন তা আমরা পরবর্তী একটা অধ্যায়ে বিশদে আলোচনা করব।
ধরে নিন যে আবার শুরু করতে হবে। আপনি যখনই বিরাট উদ্দেশ্য সাধনে ব্রতী হন, আপনার তখনই মনে মনে প্রস্তুতি নিয়ে নেওয়া উচিত যে আপনি যে কোনো সময় আপনার পেশা আবার প্রথম থেকে শুরু করতে পারেন। কখনোই নিজেকে অতীতের কোনো সিদ্ধান্তের দ্বারা আবদ্ধ ভাববেন না। ভবিষ্যতের দিকে দৃঢ় দৃষ্টি রাখুন। অনেকেই এখন নিজের শিক্ষা, পেশা, শিল্প আর তাদের কয়েক বছরের অভিজ্ঞতাকে উপেক্ষা করে সম্পূর্ণ নতুন আর ভিন্ন কিছু শুরু করছেন। তারা নিজেদের প্রতি অত্যন্ত এই সাধটা রাখেন যে তারা যা করতে চলেছেন তাতে তাদের ব্যর্থ হওয়ার সম্ভাবনা সম্পূর্ণ। তা সত্ত্বেও তারা এই অনিশ্চিত ভবিষ্যতের দিকে অকুতোভয় এগিয়ে চলেছেন। কারণ তারা জানেন এই নতুন ভবিষ্যতে তাদের জন্য সীমাহীন সাফল্যের হাতছানিও আছে। আপনার একই রকমভাবে এগিয়ে যাওয়া উচিত। যখন আপনি নিজের সম্বন্ধে মূল্যায়ন করছেন, আপনার উচিত সত্যটা যাই হোক না কেন তাদের সর্বাঙ্গীনভাবে মেনে নেওয়া। আইটিটির হ্যারল্ড জেনিন যেমন একবার বলেছিলেন, তথ্য কখনো মিথ্যা কথা বলে না। যখনই তথ্য সন্ধান করবেন, প্রকৃত তথ্য খুঁজবেন, সুস্পষ্ট তথ্য আপনার তথ্য, আশাতীত তথ্য কিংবা ইচ্ছাধীন তথ্য নয়, শুধুমাত্র প্রকৃত তথ্য। প্রকৃত তথ্যই আপনার প্রয়োজন সঠিক সিদ্ধান্ত উপনীত হওয়ার জন্য। নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্য তৈরি করুন। নিজের বর্তমান পরিস্থিতির দিকে ভালো করে তাকান। নিজের বর্তমান কোম্পানি, শিল্প আর নিজের বর্তমান কর্মস্থলের অবস্থা ভালো করে মূল্যায়ন করুন। আপনার প্রতিদ্বন্দ্বীদের নিরিখে নিজের বর্তমান অবস্থার কথা ভাবুন। নিজেকে যখন নতুন করে আবিষ্কার করবেন, ভাবুন যে আজ থেকে আপনি আপনার কর্মজীবন আবার নতুন করে শুরু করছেন আপনার বর্তমান জ্ঞান মিলিয়ে। ধরে নিন আপনার চাকরি আর আপনার শিল্প রাতারাতি উবে গেল। আরও ধরুন যে আজ থেকে আপনাকে নতুন করে পেশাদারি সিদ্ধান্ত নিতে হবে। যদি ব্যাপারটা এইরকমই দাঁড়ায়, তাহলে আপনার বর্তমান শিক্ষা আর দক্ষতার মিশ্রণে আপনি কোন পেশা বেছে নেবেন বা নিতেন, সেটা আপনার বর্তমান পেশার থেকে কতটা আলাদা হবে। আপনার সব থেকে দামি সম্পদ, অর্থের দিক থেকে আপনার সব থেকে দামি সম্পদ হলো আপনার উপার্জনের ক্ষমতা। বাজারে আপনার জ্ঞান, বুদ্ধি আর দক্ষতা কাজে লাগানোর ক্ষমতা। বস্তুত আপনি আপনার সব কিছুই হারাতে পারেন। আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার ব্যাংকে জমানো টাকা, আপনার আসবাবপত্র সব। বেঁচে থাকবে হয়তো শুধু আপনার গায়ের জামা কাপড়। কিন্তু যতক্ষণ আপনার উপার্জনের ক্ষমতা অক্ষুণ্ণ আছে, ততক্ষণ আপনি এক লহমায় আবার আগের মতো উপার্জন করা শুরু করে দিতে পারেন। আপনার কর্মক্ষমতা আপনার কাছে অত্যন্ত দামি। আপনার কর্মক্ষমতার হয় মূল্য বৃদ্ধি হবে কিংবা মূল্য হ্রাসও হতে পারে। আপনার কর্মক্ষমতায় যদি আপনি সময় দেন, তাতে বিনিয়োগ করেন আর তাকে বিকশিত করেন, তাহলে অবশ্যই তার মূল্য বৃদ্ধি হবে। আর যদি আপনি এগুলো কোনোটাই না করেন আর ঘোড়ার জল গড়িয়ে খান, কর্মক্ষমতাকে যদি উন্নত না করেন, তাহলে বলা বাহুল্য যে মূল্য হ্রাস হবে। সম্পদের সমষ্টি, নিজেকে দেখুন একটা সম্পদ আর গুণের সমষ্টি হিসাবে, যার দ্বারা আপনি বিভিন্ন রকমের কাজ করতে পারেন। আপনার নানাবিধ দক্ষতা, ক্ষমতা, জ্ঞান, প্রতিভা, শিক্ষার অভিজ্ঞতা আছে। এরকম নানা কাজ বা চাকরি আছে যেগুলো আপনি চাইলেই করতে বা শিখতে পারেন এবং যথেষ্ট ভালোভাবেই পারেন। জীবনে কখনোই নিজেকে কোনো গণ্ডিতে সীমাবদ্ধ রাখবেন না, বিশেষত আপনি যদি আপনার বর্তমান পরিস্থিতি নিয়ে অখুশি থাকেন। যখন আপনি মানসিকভাবে নতুন কিছু করার প্রস্তুতি নিচ্ছেন, বিশেষত আপনার পেশার ক্ষেত্রেও নিজেকেও একবার ভালোভাবে পুনর্মূল্যায়ন করুন। আপনার মধ্যে কি কি ভালো গুণ আছে যার জন্য আপনি ক্রমাগত এগিয়ে চলেছেন? আপনার মধ্যে কি কি এমন দোষ রয়েছে যার জন্য আপনি পিছিয়ে পড়ছেন বা পিছিয়ে থাকছেন? আপনার চরিত্রের বা ব্যক্তিত্বের দিক দিয়ে সবচেয়ে বড় গুণ কি? সবচেয়ে বড় দোষ কি? নিজেকে আরো ভালো করার জন্য আপনাকে আরো কি কি জ্ঞান বা দক্ষতা অর্জন করতে হবে, আর সেগুলো অর্জন করবেন কি করে? নিজের কি কি দোষ আপনি শুধরোতে চাইছেন বা তার জায়গায় কি কি গুণ নিজের মধ্যে আনতে চাইছেন? শ্রেয় থেকে শ্রেষ্ঠ হয়ে উঠুন। জিম কলিন্স নিজের বিখ্যাত বই গুড টু গ্রেটে বলেন, নিজের উন্নতি আর অগ্রগতির জন্য মানুষকে নিজের প্রতি বেশ কয়েকটা নিষ্ঠুর প্রশ্ন করার সাহস থাকতে হবে। প্রশ্নগুলো হলো নিজের দোষ বা খামতি চিহ্নিত করার জন্য, যার জন্য আপনার উন্নতি বা অগ্রগতি থমকে আছে বা স্থিমিত আছে।
নিজের ক্ষেত্রে আপনি নিজেকে কি কি প্রশ্ন করবেন নিজের লক্ষ্য পূরণের পুরোপুরি ঝাঁপিয়ে পড়ার আগেই? যখনই আমি কোনো কোম্পানির জন্য যে কোনো কৌশল ঠিক করি, আমরা আমাদের আলোচনা 4টে প্রশ্ন দিয়ে শুরু করি। শ্রেয় থেকে শ্রেষ্ঠ হয়ে উঠুন। জিম কলিন নিজের বিখ্যাত বই গুড টু গ্রেটে বলেন, নিজের উন্নতি আর অগ্রগতির জন্য মানুষকে নিজের প্রতি বেশ কয়েকটা নিষ্ঠুর প্রশ্ন করার সাহস রাখতে হবে। প্রশ্নগুলো হলো নিজের দোষ বা খামতি চিহ্নিত করার জন্যে, যার জন্য আপনার উন্নতি বা অগ্রগতি থমকে আছে বা স্থিমিত আছে। নিজের ক্ষেত্রে আপনি নিজেকে কি কি প্রশ্ন করবেন নিজের লক্ষ্য পূরণে পুরোপুরি ঝাঁপিয়ে পড়ার আগে? যখনই আমি কোনো কোম্পানির জন্য যে কোনো নতুন কৌশল ঠিক করি, আমরা আমাদের আলোচনার 4টে প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথমত, এখন আমরা কোথায় দাঁড়িয়ে? আমরা কোম্পানির সব দিক দিয়ে তথ্য আর সত্য জোগাড় করি যাতে কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের একটা পরিষ্কার আর স্বচ্ছ ধারণা তৈরি হয়। বিশেষত বিক্রি, বাজারে আমাদের অবস্থান কি আর লাভের ক্ষেত্রে আমাদের কোথা থেকে শুরু করতে হবে তা নিয়ে। দ্বিতীয়ত, আমরা জিজ্ঞেস করি ভবিষ্যতে আমরা কোথায় পৌঁছতে চাই, আমরা আদর্শভাবে ভবিষ্যতে কতটা লাভ করতে পারি, আমরা ভবিষ্যতে কোম্পানিটাকে যেভাবে ইচ্ছে সেভাবে গড়ে নিতে বা বদলাতে পারি, আমরা চাইলে কোম্পানিটার আদর্শ দশা কি হবে তাই ভেবে নিতে পারি যদি আমরা সব দিক দিয়ে সফল হই নিজেদের পরিকল্পনায়। তৃতীয়ত, আমরা জিজ্ঞেস করি যেখানে আমরা আজ আছি সেখানে আমরা এলাম কি করে, আমরা কি সঠিক করেছি, আমরা অন্যরকমভাবে কি করেছি, আজ অবধি আমাদের সবচেয়ে বড় সাফল্য কি আর সেগুলো কিভাবেই বা হয়েছে, আমরা কিসে ব্যর্থ হয়েছি আর কেনই বা হয়েছি। জর্জ সেন্তানা যেমন লিখেছিলেন, যারা অতীতকে মনে রাখে না তারা আবার অতীতের পুনরাবৃত্তি করে। চতুর্থ যে প্রশ্ন আমরা করি আর সর্বদা উত্তর দিই সেটা হলো, এখন আমরা যেখানে আছি সেখান থেকে আমরা যেখানে যেতে চাই সেখানে কি করে যাব? অভিজ্ঞতা অনুযায়ী আমাদের কি কি আরো বেশি বা কম করে করা উচিত? নতুন কি করা উচিত যেটা আমরা এখন করছি না? কোন জিনিসটা করা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া উচিত? নিজের কৌশল নিজে গড়ুন। একটা আনন্দের খবর আছে যে আমরা প্রথম 3টে প্রশ্নের ঠিকঠাক উত্তর দিয়ে থাকি, তাহলে কৌশলগত কর্মসূচি কিংবা ব্লুপ্রিন্ট বেশ সহজেই খাড়া করে দেওয়া যায়। অপরদিকে যদি আমরা আমাদের বর্তমান স্থিতি সম্পর্কে ওয়াকিবল না থাকি, তাহলে নতুন কৌশল ঠিক করা মুশকিল হয়ে পড়বে। একটা নতুন প্রবাদ আছে, একটা পুরনো প্রবাদ আছে, ভালোভাবে শুরু করলে অর্ধেক কাজ এগিয়ে যায়। ডাক্তারেরা বলে থাকেন সঠিকভাবে রোগ নির্ণয় করাই হলো চিকিৎসার অর্ধেক। অতএব নিজের পরিস্থিতির পূর্ণাঙ্গ আর সৎভাবে বিচার করলে আপনার লক্ষ্য পূরণে আপনি অনেকটাই এগিয়ে যাবেন আর আপনার কয়েক মাসের বা বছরে খাটনি বেঁচে যাবে। অনেক ক্ষেত্রে আপনি বাধ্য হবেন নিজের লক্ষ্যকে নতুন আঙ্গিকে দেখার পর তাকে পুনর্মূল্যায়ন করার। এই অভ্যাস গড়ে তোলার পর আপনার লক্ষ্য পূরণের হার আর গতি লক্ষণীয়ভাবে বেড়ে যাবে। প্রথম থেকে শুরু করুন। পয়েন্ট 1, নিজের সবচেয়ে বড় লক্ষ্যের আঙ্গিকে নিজের বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করুন। আপনি এখন কোথায় আছেন আর আপনাকে আর কত দূর যেতে হবে। নিজের জীবনের সর্বত্র শূন্য থেকে শুরু করে ভাবা শুরু করুন। যদি আপনাকে আবার আগের থেকে শুরু করতে হতো, তাহলে আজ আপনি যা করছেন তার মধ্যে কি এমন করতেন না? আপনার বর্তমান জ্ঞানের পরিধি কথা মাথায় রেখে নিজের জীবনে একটা সম্পূর্ণ আর্থিক মূল্যায়ন করুন। আজ আপনার উপার্জন কত আর আপনার নিজস্ব মূল্যায়ন কত? এই ক্ষেত্রে আপনার লক্ষ্য কি? নিজের দক্ষতার একটা সার্বিক আর সর্বাঙ্গীন মূল্যায়ন করুন। আপনার ভালো দিক কি কি? কোন কোন ক্ষেত্রে আপনাকে আরো উন্নত হতে হবে? আপনার প্রতি ঘন্টায় উপার্জন কত নির্ধারণ করুন। আর কি করে এই উপার্জন হয় সেটাও বের করুন। আগামী মাসে এই উপার্জন বাড়াতে হলে আপনাকে কি করতে হবে? আপনার সবচেয়ে জরুরি লক্ষ্য কি বের করুন। এরপর নিজেকে প্রশ্ন করুন, এই লক্ষ্য আমার পূরণ হয়নি কেন? কি জন্যে আমি আটকে আছি বা পিছিয়ে পড়ছি? যদি আপনার বর্তমান কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তাহলে উপার্জনের আর বিকল্প কি কি পথ আপনার কাছে খোলা আছে? কোথা থেকে আর কার থেকে সেই বিকল্প উপার্জন হবে?